যুদ্ধাপরাধী নরপিশাচদের আমলনামা, নবপ্রজন্মের গণজাগরণের সাথে সংহতি, গৌরবের প্রান্তর। সুপ্রিয় দেশবাসী, বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে শ্রেষ্ঠ অমৃত ফলক 1971 সালের মুক্তিযুদ্ধ, যা আমাদের উপহার দিয়েছে প্রাণের চেয়ে প্রিয় এক মাতৃভূমির মানচিত্র, আমাদের দেশ বাংলাদেশ। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি। আমাদের জাতীয় পতাকার গহীনে এক সমুদ্র রক্ত। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি। সবুজ মাঠে লাল রক্ত ঢেলেই আমাদের লাল সবুজ জাতীয় পতাকা। আমার প্রিয় বাংলাদেশ, বৃহত্তম বদ্বীপ, হাজার বছরের নদী জনপদ। দূরদেশ থেকে বর্গীরা এসে হানা দিত শতবর্ষ ধরে লুণ্ঠন মানুষে। 1757 পলাশীর আম্রকাননে বিশ্বাসঘাতকতা জয়ী, রাজ ক্ষমতায় ইংরেজ। 1765 দিল্লির মোগল দরবার থেকে বাংলা, বিহার, উড়িষ্যার আনুষ্ঠানিক শাসন সনদ পেল ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে লর্ড ক্লাইভ। শির উঁচু বাংলা প্রান্তর, ফকির সন্ন্যাসী বিদ্রোহ। বাংলার বীর নায়ক তিতুমির, সাহসের অমৃত সন্তান বিপ্লবী কিশোর ক্ষুদিরাম। বৈচিত্র্যে একতা, গান্ধীজি, বাদশা খান, আলী ভ্রাতৃদ্বয়। বিপ্লবী সূর্য সেন, বিপ্লবী প্রীতিলতা, জালালাবাদ পাহাড়ের বীর শহীদেরা। ধর্মভিত্তিক আত্মঘাতী দেশভাগ। জিন্নাহ তার প্রথম ও একমাত্র পূর্ব পাকিস্তান সফরে এসে 1948 সনের মার্চে বললেন, উর্দু এবং উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা। বাঙালি তারুণ্যের তাৎক্ষণিক কণ্ঠনাদ, না না না। 1952 সনের 21শে ফেব্রুয়ারি ঢাকা ইউনিভার্সিটি আমতলায় পৃথিবী চমকে দেয়া সেই মাতৃভাষা সমাবেশ। মানব ইতিহাসের অসাধারণ ঘটনা, মায়ের ভাষার সপক্ষে বাঙালি সন্তানদের আত্মদান, অমর ভাষা শহীদ বরকত, সালাম, রফিক, জব্বার। 1969 ঐতিহাসিক মহান গণ অভ্যুত্থান। গণরায় মানেনি পাকিস্তানি শাসকেরা, গড়ে উঠল বিদ্রোহী মার্চের রূপকথা। 7 মার্চ 1971 রমনা ইতিহাস কণ্ঠ। দেখো পৃথিবী দেখো, 25শে মার্চ রাতের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রক্তচিত্র। বর্বরতা, রক্তধারা, ধ্বংসপ্রহর, 25শে মার্চের কাল রাত্রি। ওদের দানবীয় সাফল্য, 25শে মার্চের কাল রাত্রি। সেই রাতে খান সেনাদের অসমাপ্ত কর্মসহযোগী। জল্লাদ টিক্কা খাঁর দরবারে এই দুই বাঙালি চেহারার ওরা কারা? পাকি খান সেনারা বীরত্ব ফলাচ্ছে কোথায়? কিশোরগঞ্জের এই দুই কিশোরীর মতো অগণিতদের ওরা ধরে নিয়ে গেছে। খান সেনাদের লালসায় এই কলেজ ছাত্রীর জীবন ভেসে গেছে কোথায় কে জানে। ইসলাম সমুন্নত রাখার পাকি স্টাইল, 1971। এদের মতে এসব বীভৎস অপরাধেও ইসলাম বিপন্ন নয়। রাজাকার আলবদর বাহিনীর পালের গোদা গোলাম আজমের কিছু আমলনামা। দল হিসাবে জামায়াত ইসলামীরও বিচারের দাবি এখন সামনে উঠে এসেছে, কারণ এই দলটি সর্বাত্মকভাবে মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল।
বর্তমানে দলটির সাবেক আমির গোলাম আজম মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের ষড়যন্ত্র, পরিকল্পনা, উস্কানি, সহযোগিতা এবং হত্যা ও নির্যাতনের অভিযোগে 1 বছর ধরে কারাবন্দী। মাসুদুল হকের আরেকটি রিপোর্ট। 71-এ যে আপনার ইয়াটার কথা বলতেছে, আসলে আপনার বক্তব্যটা না, আপনি তখন কি করেছিলেন? আলাপ করতে চাই না। মুক্তিযুদ্ধের সময় জামাত ইসলামী ও এই দলের সে সময়ের আমির গোলাম আজম সহ বিভিন্ন পর্যায়ের নেতাদের ভূমিকা কারো অজানা নয়। সারা দেশের মানুষ যখন মুক্তি সংগ্রামে জীবন বাঁচানোর জন্য শরণার্থী হয়ে ঘুরছেন এদিক সেদিক, তখন জামায়াত নেতারা গড়ে তুলেছিলেন রাজাকার আল বদর আল শামস বাহিনী। আর গোলাম আজম টিক্কা খানের সঙ্গে ঢাকায় ও পিন্ডি গিয়ে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সঙ্গে সলা পরামর্শ ও ষড়যন্ত্র করেন। রাষ্ট্রপক্ষের আনা অভিযোগ অনুযায়ী 19 জুন ইয়াহিয়া খানের সঙ্গে দেখা করে তিনি সেনাবাহিনীকে সহযোগিতা ও মুক্তিযোদ্ধাদের মোকাবেলায় রাজাকার আল বদর আল শামস বাহিনীকে অস্ত্র সরবরাহের আহ্বান জানান। আমি ইয়াহিয়া খানের সাথে দেখা করতে গেলাম। অফিসিয়াল সভা করে নিশ্চয়ই ব্যক্তিগত কোনো অনুষ্ঠান, কারো ছেলেমেয়ের বিবাহ বার্ষিকী বা জন্মদিন পালন করার দাওয়াত দিতে তো উনি যান নাই বা দাওয়াত নিতে যান নাই। শান্তি কমিটির নেতা গোলাম আজমের বিরুদ্ধে আনা অভিযোগ অনুযায়ী মুক্তিযুদ্ধের সময় তিনি বাংলাদেশ ও সে সময়ের পশ্চিম পাকিস্তানের বিভিন্ন অঞ্চল ঘুরে বক্তৃতা বিবৃতির মাধ্যমে মুক্তিকামী মানুষের বিরুদ্ধে দলের কর্মীদের সশস্ত্র হওয়ার উস্কানি দেন। মুক্তিযোদ্ধাদের দুষ্কৃতিকারী, রাষ্ট্রবিরোধী, বিশ্বাসঘাতক, ভারতের দালাল, অনুপ্রবেশকারী, বাঙালির গড়ে ওঠা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হিসেবে আখ্যা দিয়ে তাদের নির্মূলের আহ্বান জানান। 17 সেপ্টেম্বর মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজে রাজাকার শিবির পরিদর্শন করে পাকিস্তানের হেফাজতের জন্য সশস্ত্র হতে আহ্বান জানান গোলাম আজমের নির্দেশে 21 নভেম্বর শিরুমিয়া দারোগা সহ 38 জনকে ব্রাহ্মণবাড়িয়া জেলখানা থেকে বের করে পৈরতলা এলাকায় হত্যার অভিযোগ রয়েছে। মুক্তিযুদ্ধের সময় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় টাঙ্গাইল জেলা থেকে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। বোনকে বাঁচাতে বাঙালি কিষান তখন পরিণত হলেন সাহসী মুক্তি সেনায়। দালালির দলিল। রাজাকার, আল বদর ও গোলাম আজম। খান সেনাদের কাছে বাঙালি নারী পাঠাবার তাগিদ আছে এই চিঠিতে। রাজাকার আল বদর বাহিনীর হিংস্র মস্তিষ্ক মতিউর রহমান নিজামীর কিছু আমলনামা। স্বাধীনতা যুদ্ধের 41 বছর পর জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর বিচার চলছে। পাবনা সহ সারা দেশে বুদ্ধিজীবী হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রধান নির্দেশক ছিলেন তখনকার ইসলামী ছাত্র সংঘের সভাপতি। নিজামী এখন কারাগারে থাকলেও নিরাপত্তাহীনতায় আছেন পাবনার মুক্তিযোদ্ধারা। মতিউর রহমান নিজামী মুক্তিযুদ্ধের সময় তিনি ছিলেন ইসলামী ছাত্র সংঘ ও বাঙালি নিধনে তৈরি পাক হানাদারদের সহযোগী কুখ্যাত আল বদর বাহিনীর প্রধান। স্বাধীনতার 40 বছর পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যার বিচার চলছে। ট্রাইব্যুনালে নিজামীর বিরুদ্ধে আনা 16 অভিযোগের মধ্যে অন্যতম অভিযোগ তার এলাকা সাথিয়ার ডেমরা বাউশগাড়ি গ্রামে 450 জন নিরীহ মানুষ হত্যা ও ধর্ষণ, মাওলানা কসিমউদ্দিন হত্যা, ধুলাউড়ায় মুক্তিযোদ্ধা নিধন, বৃষালিকা গ্রামে প্রায় 70 জন মুক্তিযোদ্ধা হত্যা এবং দেশের বুদ্ধিজীবী হত্যার নির্দেশ দেওয়ারও অভিযোগ রয়েছে নিজামীর বিরুদ্ধে। মহান মুক্তিযুদ্ধের সময় নিজামীর এলাকা সাথিয়ার ডেমরা বাউশগাড়ি গ্রামে অন্তত 800 মানুষ হত্যা করে ফেলে রাখা হয়। অভিযোগ আছে 14 মে বাউশবাড়ি গ্রামে সভা ডেকে বর্বরোচিত হত্যার নির্দেশ দিয়েছিল নিজামী। সেই মর্মান্তিক হত্যাযজ্ঞের সাক্ষী এই গণকবর। আমরা যখন মুক্তিযোদ্ধা রাজাকার করে ধরে আনতাম, ধরে আনিয়ে করার পর ওদেরকে করার পর ওদের কাছে তো জিজ্ঞেস করার পর তখন ওরা বলতো যে আমরা আমাদের এই সমস্ত লোক গোলাম আজম, মতিউর রহমান নিজামী সহ এই সমস্ত লোকের কথা বলতো, তাদের নেতৃত্বে আমরা রাজাকারে যোগ দিয়েছি। পাবনা জেলা স্কুলের সে সময়ের হেড মাওলানা কসিমউদ্দিন আহমেদ সহ 2 জনকে হত্যার নির্দেশও দেয় নিজামী।
ধুলাওড়া গ্রামে ডাক্তার আওয়ালের বাসায় মুক্তিযোদ্ধারা আশ্রয় নিয়েছে এমন খবরে মতিউর রহমান নিজামী পাক বাহিনী ও রাজাকার নিয়ে ৩০ জনকে নির্বিচারে গুলি করে হত্যা করে। আর ৪ জন মুক্তিযোদ্ধাকে ইছামতি নদীর পাড়ে দাঁড় করিয়ে বেউনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে খুন করা হয়। সেই মর্মান্তিক হত্যার বিচারের অপেক্ষায় এখন নতুন প্রজন্ম। সাথে সাথে মতিউর রহমান নিজামী উনি এবং আপনার সুবহান মৌলানা এদের চক্রান্তে আমাদের এখানে মুক্তিযোদ্ধাদের সারিবদ্ধভাবে এখানে হত্যা করা হয় এবং তাদেরকে এখানে কবর দেওয়া হয়, গণ কবর দেওয়া হয়। আমরা নতুন প্রজন্ম আমরা জাতির কাছে এবং বাংলাদেশ সরকারের কাছে এই যুদ্ধ অপরাধীদের, এই রাজাকারদের এই বাংলার মাটিতে এর বিচার দেখতে চাই। দেশের অন্যতম স্বাধীনতা বিরোধী নিজামীর জন্ম পাবনায়, আর সেই পাবনায় যারা জীবন বাজি রেখে স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে এনেছিলেন, মোকাবেলা করেছিলেন স্বাধীনতা বিরোধীদের, যুদ্ধাপরাধের বিচার চায় এখনো প্রাণনাশের হুমকি মোকাবেলা করতে হচ্ছে সেই মুক্তিযোদ্ধাদের। যতই পুড়িয়ে দাও উপড়ে দাও ভিটামাটি শিকড়, ততই গভীর হবে আমাদের প্রতিজ্ঞার শিকড়। ওদের গণহত্যা আমাদের প্রতিরোধ। গোলাম আজম নিজামীর ডান হাত কুলাঙ্গার আলী আহসান মুজাহিদ তখন কি করেছিল? অক্টোবরে আল বদর বাহিনীর প্রধান হয়েছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ। মুক্তিকামী মানুষদের নির্যাতন কেন্দ্র হিসেবে পরিচিত নাখালপাড়ার পুরাতন এমপি হোস্টেল আল বদর সদর দপ্তর মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজে যাতায়াত ছিল নিজামী মুজাহিদদের। নাখালপাড়ার এক বাড়িতেই আমার ভাইয়ের রক্তে রাঙানো গানের অমর সুরকার আলতাফ মাহমুদ, তরুণ মুক্তিযোদ্ধা শহীদ বদি, রুমি, জুয়েল আজাদকে মেরে ফেলতে হবে বলে ঘোষণা দিয়েছিলেন মুজাহিদ। মুক্তিযুদ্ধের সময় যে 7টি ঘটনায় জড়িত থাকার অভিযোগে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ বিচার চলছে, তার 4টি হচ্ছে মুজাহিদের জন্মস্থান ফরিদপুরে। 1971 সালে তিনি ছিলেন পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্র সংঘের সভাপতি। এই ছাত্র সংগঠনের সদস্যদের নিয়েই গঠিত হয়েছিল কিলিং স্কোয়াড আল বদর বাহিনী। 71-এর অক্টোবরে এই আল বদর বাহিনীর প্রধানের দায়িত্ব নিয়েছিলেন আলী আহসান মুজাহিদ। মুজাহিদের বিরুদ্ধে অভিযোগ, স্থানীয় রাজাকার ও পাকিস্তানিদের নিয়ে তিনি ফরিদপুরের হিন্দু অধ্যুষিত 3টি গ্রামে হামলা চালান। ওই হামলায় 50 থেকে 60 জন হিন্দু নিহত হন। অভিযোগ রয়েছে শহরের গোয়ালচামটের আবু ইউসুফ পাখিকে মুক্তিযোদ্ধা সন্দেহে রাজাকাররা অপহরণ করে ফরিদপুর স্টেডিয়ামে পাকিস্তানি সেনাদের ক্যাম্পে নিয়ে যায়। এরপর মুজাহিদ সেখানে গিয়ে এক পাকিস্তানি মেজরকে কিছু বললে ইউসুফের উপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়। পুরো স্টেডিয়ামটা কসাইখানা ছিল, প্রতিদিন প্রায় 5-7 লোক টর্চারিং হতো। অভিযোগে বলা হয়েছে 71-এর 13ই মে স্থানীয় রাজাকারদের নিয়ে মুজাহিদ ফরিদপুরের খলিলপুর বাজারে শান্তি কমিটির কার্যালয়ে যান। সেখানে সভার পর সঙ্গীদের নিয়ে মুজাহিদ হিন্দু অধ্যুষিত বাকচর গ্রামে হামলা চালান। মুজাহিদের নির্দেশে 9 জনকে হত্যা করা হয়। আমরা শুনলাম যে সে আগে আসছিল আলী হাসান মুজাহিদ বা ইসলামিক যে ফাউন্ডেশন যেটা কলেজের যে নেতৃত্ব দিত, তারাই এখানে এসে কাউন্সিলে করে, তার কি অনেক কিছুই আছে। মিটিং হয়েছে পিস কমিটি করার জন্য। 71-এর 10 ডিসেম্বর চামেলিবাগের বাসা থেকে সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনকে ধরে নিয়ে হত্যা করা হয়। আল বদরের প্রধান হিসেবে মুজাহিদের পরিচালনা, তত্ত্বাবধান ও নির্দেশে বুদ্ধিজীবী নিধন চলে বলে আদালতে সাক্ষ্য দেন সিরাজউদ্দিন হোসেনের ছেলে শাহিন রেজা নূর। হয়তো যদি শাস্তি দেখতে যেতে পারতাম তাহলে আমাদের হয়তো কিছুটা মনটাই হয়তো শান্তি পেতাম। 71-এর 30 আগস্ট রাজাকারদের হাতে ধরা পড়েন সে সময়ের কিশোর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জালাল। এরপর নাখালপাড়ার এক বাড়িতে নিয়ে তাকে নির্যাতন করা হয়। সেখানে তিনি দেখতে পান নির্যাতনের চিহ্ন নিয়ে কোনো মতে জীবিত শহীদ বদি, রুমি, জুয়েল, আজাদ আর 21-এর গানের অমর সুরকার আলতাফ মাহমুদকে। নিজামী আমার ঠিক এই জায়গাটার মধ্যে তার 5 স্টার পিস্তল দিয়ে ঠেকিয়ে বলল, তুই যদি সত্য কথা না বলিস তাহলে তোর মা বোনকে ধরে এনে আর্মির কাছে তুলে দিল। পাশে দাঁড়িয়েছিল মুজাহিদ, সে চৌধুরী মঈনুদ্দিনের কাছ থেকে ঝাটকা মেরে স্টেন গানটা নিয়ে আমার মাথার মধ্যে একটা বাড়ি মেরে আমাকে লাথি দিয়ে তুলে দিল। ক্যাপ্টেন কাইয়ুমকে বলল কমান্ডিং ভয়েতে, ক্যাপ্টেন কাইয়ুম
এই বদি, রুমি, জুয়েল, আলতাফ এদের সাথে এই জালালকেও গুলি করে মেরে লাশ সরিয়ে ফেলতে হবে। ৪ ডিসেম্বর বিকেলে চকবাজার এলাকায় এক সমাবেশে মুজাহিদের উপর গ্রেনেড ছুড়ে মেরেছিলেন বিচ্ছু জালাল হিসেবে পরিচিত এই কিশোর গেরিলা যোদ্ধা। কাজী আলবদর একটা ব্যানার লাগিয়ে বলছে, হিন্দুস্তানি দালাল মুক্তিযোদ্ধারা, ওদেরকে আমরা তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। রাজাকার আল বদর সদর দপ্তর হিসেবে পরিচিত মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজে নিজামী মুজাহিদকে যাতায়াত করতে দেখেছেন রুস্তম আলী মোল্লা। মুজাহিদ, নিজামী সাহেব, গোলাম আজম সাহেব, তিনজন তারা এই কলেজে আসলো আর্মি পিকআপ গাড়িতে। তারা এই গেট দিয়ে ঢুকছে, এখানে আইসা ওদের সাথে মিটিং এ বসছে, ওদের অফিসে ঢুকছে, মিটিং করছে। তারা জড়িত তো এটা তো চোখে দেখায়। লাশের অববাহিকা, আতঙ্কের প্রতিলিপি। ওরা জানে না, চোখ উপড়ালেও ইতিহাস দৃষ্টিহীন হয় না। কুরুচিপূর্ণ অশ্লীল গলাবাজ সাইদি 1971-এ যা করেছিল তার নমুনা দেখুন। মুক্তিযুদ্ধের সময় জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাইদি পিরোজপুরে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, লুটপাট, অগ্নিসংযোগ ও ধর্মান্তরের সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও স্থানীয় মুক্তিযোদ্ধারা। পিরোজপুরের বিভিন্ন স্থানে অনুসন্ধানের সময় এটি নিউজের সঙ্গে সাক্ষাৎকারে ঘটনার প্রত্যক্ষদর্শী অনেকেই 71-এ পিরোজপুরে গণহত্যার জন্য সাইদিকে দায়ী করেছেন। পিরোজপুর থেকে ফিরে গিয়াসউদ্দিন মামুনের তোলা ছবিতে মাসুদুল হকের রিপোর্ট, সহযোগিতা করেছেন জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম মিলন। ৭১-এর মে মাসের শুরুতেই দেলোয়ার হোসেন সাইদি বিভিন্ন মাদ্রাসার ছাত্র, স্থানীয় জামায়াত ইসলামী ও স্বাধীনতা বিরোধী অন্যান্য সংগঠনের সমন্বয়ে পিরোজপুরের পাড়েরহাটে গঠন করেন রাজাকার বাহিনী। পিস কমিটি গঠন করিয়া সেনাবাহিনীকে সহযোগিতা করছে। আমাকে বলছে রাজাকার। 5 তহবিলে যারা ছিল তার 3 জনই মারা গেছে, 2 জন আছে। 2 জন কে কে? সাইদি সাহেব আর ওই মুসলিম মাওলানা। এটা আপনি কি নিজের চোখে দেখেছেন? হ্যাঁ, চোখে দেখেছি। লুটের মাল কারা বিক্রি করছে? ওই পিস কমিটি যারা ছিল তারা। কে কে? সাইদি সাহেব আছে এর মধ্যে? হ্যাঁ, মুসলিম মাওলানা আছে। লুটটাকে উনি করতো না অন্য লোক করতো না? কাছে উনি ছিল, সব তো লোক বহুত লুট করছে। অভিযোগ অনুযায়ী মুক্তিযুদ্ধে যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে 20 জন নিরীহ বাঙালি 4 মে মধ্য মাসিমপুর বাস স্ট্যান্ডে সমবেত হয়েছিলেন। সাইদি সহ অন্যরা পাকিস্তানি সেনাদের খবর দিয়ে সেখানে নিয়ে যান। এরপর তাদের হত্যা করা হয়। একই দিন মাসিমপুর হিন্দুপাড়ায় হত্যা করা হয় 13 জনকে। চিথলিয়া গ্রামের মানিক পশারি বলেন, 8ই মে রাজাকারদের নিয়ে সাইদির নেতৃত্বে তার বাড়ির লুট করে 5টি ঘরে আগুন দেয়া হয়। মফিজউদ্দিন ও ইব্রাহিম কুট্টিকে ধরে সেনা ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় সাইদির পরামর্শে পাকিস্তানি সেনারা ইব্রাহিমকে হত্যা করে বলে তিনি দাবি করেন। সাইদি সাহেব 1 নম্বর জড়িত, উনি বললে হবে। আমি তো বলি আমার ঘর পড়ছে দেলোয়ার, শিকদার ওরফে দেলোয়ার সাইদি, আর কুট্টিরে তো থানার গাড়ি নিয়ে গুলি করছে পাক সেনা। সাইদির সঙ্গে ছিল, সাইদি নিজেই অর্ডার করছে। পিতৃপদতলে সন্তান, গণহত্যার দৃশ্যপট। ওরা জানে না মানুষ অপরাজেয়। জাগে নারী, জাগে পুরুষ, জেগে ওঠে বাংলাদেশ প্রতিরোধে, প্রতিশোধে। এবার দেখুন বেয়াদব শাকা চৌধুরীর 71 সনের নৃশংসতার কিছু নমুনা। চট্টগ্রামের রাউজানের জগৎমল্ল পাড়ার 63 বছরের প্রবীণ ভূপাল কৃষ্ণ চৌধুরী শহীদ বাবার কথা মনে করে এখনো আবেগে আপ্লুত হন। শিলাদেবীর তো মনেই নেই বাবার কথা, যিনি নিহত হয়েছিলেন পাকিস্তানিদের হাতে। 69 পাড়ার তপতি মহাজন দিন রাত ঈশ্বরের কাছে ধর্ণা দেন স্বামী হত্যার, স্বজন হত্যার বিচার চেয়ে। রাউজানের এই 2 গ্রামে নির্মম গণহত্যার পেছনে প্রধান অভিযুক্ত হিসেবে উঠে এসেছে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর নাম। শহীদ পরিবারের সদস্যদের দাবি 40 বছর পরে হলেও যুদ্ধাপরাধের বিচার হোক। বিভাগীয় প্রতিনিধি সমরেশ বৈদ্যকে সাথে নিয়ে অমিত দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন গনি আদম। জগৎমল্ল পাড়ার চৌধুরী বাড়ি। এই বাড়ির কর্তা সুরেন্দ্র বিজয় চৌধুরী বয়সে, সম্পদে, সম্মানে সারা গ্রামেরই মান্যজন ছিলেন বলে তার বাড়িতেই আসতেন সবাই।
তার স্ত্রী জ্যোৎস্নাবালা চৌধুরী শয্যাশায়ী হবার আগ পর্যন্ত সবাইকে ডেকে ডেকে বলতেন এখানে এই উঠোনেই ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর হত্যাকাণ্ডের কথা। প্রিয় স্বামী, শ্বশুর ও ভাসুর সহ স্বজন প্রতিবেশীদের নির্বিচারে খুন হওয়ার কথা। এখানে সবাই সোজা করে দাঁড়িয়েছিল, তারপর আমি বাস করে মনে হয় তারপর গুলি করে দিয়েছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে মারছে। শান্তি মিটিং এর কথা বলে রাজাকাররা সেদিন চৌধুরী বাড়িতে ডেকে নিয়ে এসেছিল প্রায় 40 জনকে। তাদের কথা বিশ্বাস না করে পালিয়ে গিয়ে বেঁচে যাওয়াদের একজন সেদিনের 12 বছরের কিশোর প্রদীপ কুমার নন্দী। 1 কিলোমিটার রাস্তা যখন আমরা অতিক্রম করেছি তখন এখানে গুলিগুলোর শব্দ পেয়েছি। সেই সময় 22 বছরের তরুণ ভূপাল কৃষ্ণ পিতার আদেশে পাড়ি জমিয়েছিলেন ভারতে, তাই বেঁচে গিয়েছিলেন। কিন্তু সন্তানের মঙ্গলাকাঙ্ক্ষী তার বৃদ্ধ সে বাবা বাঁচতে পারেননি। আমরা নীরবে কান্দি আর কি, আমার বাবাকে আর দেখলাম না। খুলনা চুকনগরে বাংলাদেশ জুড়ে ওদের হিংস্র বর্বরতা। বাঙালি মানে কি লাশ টানা ভাগার, শহীদের হাড়গোড় পাহাড়? জয়পুরহাটের জালিম আব্দুল আলিমের অপকর্মের কিছু ঘটনা। মহান স্বাধীনতা যুদ্ধের সময় নিজের বাড়ির উঠানে শান্তি কমিটি গঠন, রাজাকার ক্যাম্প আর মুক্তিকামী মানুষের নির্যাতনের কক্ষ তৈরি করে আব্দুল আলিম জয়পুরহাটে পাকিস্তানি সেনাবাহিনীর সুনজর কাড়েন। মুক্তিযুদ্ধের চিহ্নিত রাজাকার আব্দুল আলিম মন্ত্রিত্ব পান জিয়াউর রহমান সরকারের আমলে। এখন মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তার বিচার চলছে। তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনা 17 অভিযোগের মধ্যে রয়েছে কড়ই কাদিপুর গ্রামে 370 জনকে হত্যা, চিরলা গ্রামে 22 জন হত্যা, দক্ষিণ পাহুনন্দা মিশন স্কুলে 67 জন হিন্দু সম্প্রদায়ের মানুষ হত্যা, মুক্তিযোদ্ধা সন্দেহে 26 জনকে হত্যা এবং ডাক্তার আবুল কাশেমের হত্যায় প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, অগ্নিসংযোগ, দেশ ত্যাগে বাধ্য করা এবং লুটপাটেরও অভিযোগ রয়েছে আলিমের বিরুদ্ধে। বিজয়ের পথে মুক্তির চিরায়ত সংগ্রাম। এগিয়ে চলো সাথী বন্ধু, বিজয় আমাদের। রমনায় বন্দী দৈত্যের পরাজয়ের দাসখত। ওরা গুড়িয়ে দিয়েছিল শহীদ মিনার, আমরা গুড়িয়ে দিয়েছি দানবের দম্ভ। বাংলাদেশের রক্ত জন্ম। 1971 সালেই আমরা বাংলাদেশের বিজয়ের মুহূর্তে দেখেছি একদল ভয়ঙ্কর নরপিশাচের বিভৎস রূপ। বন্ধুগণ, ঠান্ডা মাথার বর্বর গণহত্যার এমন দৃশ্য মানবেতিহাস খুব কমই দেখেছে। পাকিস্তানি জেনারেল রাও ফরমান আলী এবং জামায়াত নেতৃত্ব মিলে তৈরি করেছে মানব জাতির নতুন দানব ঘাতক সংস্করণ, নাম যার আল বদর। ঘৃণার সকল বিশেষণ বুঝি হার মেনে যায় আল বদরদের বেলায়। দানব আল বদরদের হিংস্রতা স্বাধীনতার আনন্দ পরিণত হলো করুণ বিষাদে। প্রগতি বিনাশী আল বদরীয় হিংস্রতার স্বরূপ। লেখনী ছিল যার নিবিড় বন্ধু, ওরা বধ করেছে সেই কবি ও সাংবাদিক সেলিনা পারভিনকে। এমন পৈশাচিক, এমন বর্বর, এমন পাষণ্ড হারমাদ ওরা। এভাবে পড়ে আছেন দেশ ও জননীর সেরা সন্তানেরা। 71-এর দৈনিক সংগ্রামে দেখুন গোলাম নিজামীদের আমলনামা। বিদায় বন্ধু বিদায়। আল বদরদের হাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কফিন। গণহত্যার অস্থি ফসফরাস 1971। নিহত বুদ্ধিজীবীদের কয়েকজন। তাৎক্ষণিক সাজা পেয়েছে পুঁটি রাজাকার, কিন্তু বড় বড় রুই কাতলারা ধরা পড়েনি। কি লজ্জা, কি গ্লানি! বরং এই ঘাতকদের বাহনে আমরা মন্ত্রিত্বের জাতীয় পতাকা উড়াতে দিয়েছি। রাজাকার আলবদর বাহিনীর কাদের মোল্লা ওরফে কাদের কসাইয়ের নিষ্ঠুরতার কাহিনী ছিল ভয়ঙ্কর রোমহর্ষক।
মুক্তিযুদ্ধের সময় ঢাকার মিরপুরে স্বাধীনতাকামী শত শত মানুষকে হত্যার অভিযোগ রয়েছে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার বিরুদ্ধে। অভিযোগ আছে স্থানীয় আলবদর বাহিনীর নেতা হিসাবে তিনি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর সাথে ঢাকা ও এর আশপাশে বেশ কয়েকটি গণহত্যায় অংশ নেন। এর একটি হল মিরপুরের আলুব্দিগ্রাম ও কেরানীগঞ্জের ঘাটারচর। এই গণহত্যার বিস্তারিত জানাচ্ছেন রেজন ফয়েজ, ছবি তুলেছেন আদিত্য সুমন। 1971-এর 24 এপ্রিল শনিবার ফজরের নামাজের পরপরই ঢাকার মিরপুরের আলবদি গ্রামের পশ্চিম পাশে হেলিকপ্টার থেকে নামে পাকিস্তানি সেনারা, আর পূর্ব দিক থেকে আসে আলবদর ও অবাঙ্গালী বিহারীরা। ঘিরে ফেলা হয় পুরো গ্রাম। এরপর শুরু হয় নির্বিচার গুলি। কি মুসলমান, কি হিন্দু, কি শিশু কিংবা বৃদ্ধ, যাকে যেখানে পাওয়া যায় সেখানেই করা হয় গুলি, নয়তো বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করা। সেদিন এই গ্রামে মাত্র কয়েক ঘন্টার মধ্যে হত্যা করা হয় প্রায় 350 জনকে। এরপর হতভাগ্য সেসব মানুষের মৃতদেহ ফেলে দেওয়া হয় এলাকার কয়েকটি কূপে। পুরো গ্রাম পুড়িয়ে দেওয়া হয় গান পাউডারের আগুনে। এইখানে একটা কুয়া আর ওখানে একটা কুয়া, দুইটা কুয়া ভর্তি। পাক বাহিনী আর বিহারীদের সাথে এই গণহত্যায় অংশ নিয়েছিল মিরপুরের আলবদর বাহিনীর সদস্যরাও। অভিযোগ আছে সেদিন আলবদর বাহিনীর নেতৃত্ব দেন এই বাহিনীর স্থানীয় নেতা কাদের মোল্লা, যিনি এখন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং 1971 সালে মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত। ঘাটারচর গ্রামটি কেরানীগঞ্জের মধ্যে পড়লেও ঢাকা থেকে ঘণ্টা খানেকের পথ। 1971 সালের 25 নভেম্বর ভোরে এখানকার কয়েকটি গ্রাম ঘিরে ফেলে পাক সেনারা। তাদের সাথে যোগ দেয় কাদের মোল্লার নেতৃত্বে আলবদর বাহিনীর লোকজন। সূর্য ওঠার পরপরই শুরু হয় নির্বিচারে গণহত্যা। বাড়ি বাড়ি গিয়ে লোকজন ধরে এনে জড়ো করা হয় এলাকার একটি স্কুল মাঠে। তারপর লাইন ধরে দাঁড় করিয়ে গুলিতে গুলিতে ঝাঁঝরা করা হয় এসব নিরীহ নিরপরাধ মানুষকে। যেখানে মানুষ মারতেছে, মানে একা গুলিতে 2-3 করে মানুষ মারতেছে। লাশ মানে বগের মতো, যেমন গুলি করলে যে বগ যেরকম পড়ে থাকে, এই লাশ এরকম। সেদিন এখানে মারা যান অন্তত 60 জনের বেশি নিরপরাধ মানুষ, যাদের অনেকেরই নাম মিলবে এই স্মৃতিস্তম্ভে। রাজ্জাক মাঝি, তার 2 ছেলে বরকত আলী এবং হিকমত আলী, 3 জনে একই গুলিতে গুলি করছে, এটা আমি নিজে চোখে দেখেছি। এবং আরেকজন আছে এই যে আপনার আব্দুল রহমান ভাই, তাকে গুলি করতে দেখছি, তার 4টা গুলি করছে। 4টা গুলি করার পরে তারপর সে মানে ডইলা পড়ে গেল। এটা তখন কি কাদের মোল্লা উপস্থিত ছিল? হ্যাঁ, তখন কাদের মোল্লা উপস্থিত ছিলেন। হ্যাঁ, তার নির্দেশিত সবকিছু। শুধু এই 2টি গণহত্যাই নয়, কাদের মোল্লার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পুরো সময় জুড়ে এরকম অসংখ্য হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। কিন্তু আজও তার নাম নিতে ভয় কেঁপে ওঠেন এসব হত্যাকাণ্ডের অনেক প্রত্যক্ষদর্শী। এতদিন তো কোনো ব্যক্তি বিচারের কথা বলে নাই। এখন যেমন এই কিছুদিন ধরে শুনি যে এটা বিচার হবে, সেই জন্য আর কি বিচার যদি হয় তাহলে শুনতে পারো বা দেখতে পারো। আপনাকে যে সাক্ষী দিতে ডাকে, আপনি কি যাবেন? সাক্ষী দেওয়াটা এটা মুশকিল, কিন্তু আমি বলতে পারুম যে আমার বাপ মারছে, আমি যখন জীবিত আছি, এটা আমি বলতে পারো। সাক্ষী দিতে পারবেন? সাক্ষী দিতে পারব না। ভয়। কিসের ভয়? কিসের ভয়? যদি আমাকে সপরিবার আবার মাইরা ফেলা দেয়। 5 ফেব্রুয়ারি 2013 ট্রাইব্যুনালের রায়ে কাদের মোল্লা পেল মৃত্যুদণ্ডের বদলে যাবজ্জীবন কারাদণ্ড। পুতো নয়, রায়টি গ্রহণযোগ্য নয় এবং আমাদের কাছে প্রত্যাশিত নয়। আমার মনে হয়েছে যে 5 এবং 6 যে 2টা অভিযোগ তার বিরুদ্ধে গঠন করা হয়েছিল, সেই দুটিতে তারা আদালত বলছেন যে সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হয়েছে যে তিনি দোষী। রায়বাজার বধ্যভূমি হত্যাকাণ্ডগুলোর সাথে এরা সরাসরি জড়িত ছিল। আমার দিক থেকে আমি হতাশ। আই ওয়াজ এক্সপেক্টিং ক্যাপিটাল পানিশমেন্ট। এই রায়ে আমি বিস্মিত হয়েছি, আমি একেবারেই খুশি হতে পারিনি। আমার মনে হয় যে সামঞ্জস্যপূর্ণ হয়েছে কিনা এই প্রশ্ন মানুষের। একজন চিহ্নিত অপরাধীর মামলার রায়ে যার পরনায় বিস্মিত সাধারণ মানুষ। রায় ঘোষণার পরপরই প্রতিবাদের ঝড় ওঠে অনলাইনে। সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজপথে নেমে আসে তরুণ সমাজ। বাকি যুদ্ধাপরাধীদের যথাযথ বিচার হবে কিনা তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছে সাধারণ মানুষ। মত প্রকাশের বিকল্প জায়গা ইন্টারনেটের ব্লগ বা ফেসবুক।
মিরপুরের কসাই নামে পরিচিত কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড না দেওয়ায় হতবাক তরুণ প্রজন্ম। নানাভাবে রায়ের প্রতিবাদ জানিয়েছেন ভার্চুয়াল জগতে। অনলাইনের এ প্রতিবাদ বিকেলে গড়ায় রাজপথে। রাজধানীর শাহবাগ মোড়ে সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে হয় সড়ক অবরোধ। বিপ্লবী গান, কবিতা আর স্লোগানে মুখরিত তরুণ তরুণীরা। কোন যুদ্ধাপরাধীদের কোন যাবজ্জীবন কারাদণ্ড চাই না, আমরা ফাঁসি চাই। কাদের মোল্লা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধাপরাধী ছিল, সবচেয়ে বড় রাজাকার ছিল। তার জায়গায় যদি আমরা যাবজ্জীবন দেই, এই রায় যদি যাবজ্জীবন, তাহলে বাকিগুলি কি হবে? রায় ক্ষুব্ধ করেছে সর্বস্তরের মানুষকে। তাদের মতে গুরু অপরাধে দেওয়া হয়েছে লঘুদণ্ড। শঙ্কা কি হয় আগামী দিনগুলোতে। বাচ্চু রাজাকারের যেভাবে হয়েছে ফাঁসি হওয়া উচিত ছিল। যুদ্ধাপরাধীদের বিচার যেন আবার জাতির কলঙ্ক না হয়ে দাঁড়ায়, সে নিশ্চয়তা চান সাধারণ মানুষ। দলে দলে আন্দোলন করিল, কত সাথী নামতে গিয়ে কত ছাত্র মরিল। ভূমির মতো এই জীবনে সেবা ধন দেশের স্বাধীনতা, স্বাধীনতায় ধরা গেল জীবন তুলিয়া, বন্দনা করিব আমি তাদের লাগিয়া। আমার অন্তর্গতি কি দুর্গতি জয় বাংলার দেশে, কি বলবো জয় বাংলার কথা বুঝে নাই আসে। শাহবাগে রাত ভোর, স্মৃতিতে ৭১, নব ইতিহাসে সাক্ষী রইল প্রজন্ম ৭৬। শাহবাগে রাত ভোর, স্মৃতিতে ৭১, নব ইতিহাসে সাক্ষী রইল প্রজন্ম ৭৬। স্লোগানে স্লোগানে কাঁপে লাখো নবীনের বুক, ছেলে মেয়েদের মুখে আমার বাংলাদেশের মুখ। স্লোগানে স্লোগানে কাঁপে লাখো নবীনের বুক, ছেলে মেয়েদের মুখে আমার বাংলাদেশের মুখ। শাহবাগে রাত ভোর, স্মৃতিতে ৭১, নব ইতিহাসে সাক্ষী রইল প্রজন্ম ৭৬। হাত ধরে ছেলে মেয়ে মুক্তির গান গেয়ে, জেগে আছে আজ প্রহরীর মতো আসল বিচার চেয়ে। হাত ধরে ছেলে মেয়ে মুক্তির গান গেয়ে, জেগে আছে আজ প্রহরীর মতো আসল বিচার চেয়ে। শহীদ জননী দেখছেন জাগরণ প্রস্তুতি,
সুফিয়া কামাল কাছেই আছেন বিদ্রোহী নাতিপতি, শহীদ জননী দেখছেন জাগরণ প্রস্তুতি। সুফিয়া কামাল কাছেই আছেন বিদ্রোহী নাতিপতি, শাহবাগে রাত ভোর স্মৃতিতে ৭১, নব ইতিহাসে সাক্ষী রইল প্রজন্ম ৭৪। শাহবাগে রাত ভোর স্মৃতিতে ৭১, নব ইতিহাসে সাক্ষী রইল প্রজন্ম ৭৪। শাহবাগে রাত ভোর স্মৃতিতে ৭১, নব ইতিহাসে সাক্ষী রইল প্রজন্ম ৭৪। আসুন স্পর্শ করি আমাদের গর্বিত জাতীয় স্মৃতিসৌধ। এই তো আমাদের ভাস্কর্য নির্মাণ, সাবাস বাংলাদেশ। এই তো আমাদের গৌরবের প্রান্তর, অপরাজেয় বাংলাদেশ। রায়ের বাজারের হে বুদ্ধিজীবী শহীদ বেদী, তোমাদের ছুঁয়ে কথা দিলাম, তোমাদের ছুঁয়ে শপথ নিলাম, ওদের উপযুক্ত বিচার আমরা করবই। পবিত্র শপথ বন্ধু, তোমাদের আত্মদান কুসুমিত করবই, তোমাদের আদর্শ চিরবিজয়ী রাখবই। যুদ্ধাপরাধী নরপিশাচদের আমলনামা, নবপ্রজন্মের গণজাগরণের সাথে সংহতি, গৌরবের প্রান্তর।